হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 57 ফায়ার অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্স। ফায়ার ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 2 আমরা পড়ছি। সেই চ্যাপ্টার 2 এর পার্ট 3 আজকে আমরা পড়ব। তাহলে চলো দেখে নেওয়া যাক। পার্ট 3তে বেসিক্যালি আমরা পড়ব বিভিন্ন রকম ক্লজ কি রয়েছে। তার মধ্যে ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এসকালেশন ক্লজ। Escalation of sum insured is applicable for building machinery and accessories and not for stocks. Escalation clause provides an automatic increase in sum insured from the day of inception of cover. The sum insured in force at the time of commencement of the policy is allowed to increase on daily basis to the extent of 1/365 of specified percentage. Basically escalation clause টা কি হয়, অনেক সময় ইনফ্লেশনের কারণে বা ধরো কস্ট যখন বেড়ে যাচ্ছে কোনো লং টার্ম প্রজেক্টের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে সেলারের একটা লস হয় এবং সেটার থেকেই সেলারকে কভার করে হচ্ছে এই এসকালেশন ক্লজটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা অটোমেটিক এবং একটা প্রিডিফাইন্ড ইনক্রিজ অফ দ্য সাম ইনসিওর্ড। একটা অটোমেটিক এবং প্রিডিফাইন্ড একটা সাম ইনসিওর্ডে ইনক্রিজ হয়, যেটা ফলে কি হয়, যেটা হয় হচ্ছে তোমার ডেলি বেসিসে এবং প্রত্যেক দিন বাড়বে কতটা করে, 1/365, মানে 1/365 অফ দ্য চোজেন পার্সেন্টেজ বাই দ্য ইনশিওর্ড। মানে ইনশিওর যতটা পার্সেন্টেজ চোজ করেছে তার 1/365 করে প্রত্যেক দিন সাম ইনশিওরটা একটু একটু করে বাড়বে। যদি কোনো রকম পলিসি পিরিয়ডের মধ্যে কোনো লং টার্ম প্রজেক্টের ক্ষেত্রে যদি মার্কেটে ইনফ্লেশন হয় বা মানে জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, কস্ট যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেলারের যে লসটা সেটার থেকেই সেলারকে প্রোটেক্ট করবে এসকালেশন ক্লজ। The maximum increase in percentage allowed is up to 25% of the sum insured from the day of inception of the policy. Maximum 25% increase allowed রয়েছে। The premium charge is 50% of the final rate of the specified increase in the sum insured. Okay, তাহলে এটা হচ্ছে এসকালেশন পলিসি। নেক্সট আমরা দেখব রিইনস্টেটমেন্ট ভ্যালু পলিসি ক্লজ। দেখো কি বলছে, দিস RIV policy is issued in respect of building, plant, machinery, furniture, fixture and fittings only and not on stocks. The RIV policy differs from the fire policy in the basis of fixing the sum insured and settlement of claims. RIV policy মানে কি বলতে চাইছে, রিইনস্টেটমেন্ট ভ্যালু পলিসি। বেসিক্যালি কি হয়, অনেক ক্ষেত্রে ধরো কোনো রকম ড্যামেজ প্রপার্টি বা ধরো ড্যামেজড অ্যাসেট যেটা ক্যান বি রিপ্লেসড উইথ আ নিউ অ্যাসেট অফ দ্য সেম কাইন্ড অ্যান্ড টাইপ অফ স্পেসিফিকেশন। এবার ধরো সেই মডেলটা কিন্তু বা সেই টেকনোলজিটা, যে ধরো একটা কোনো মেশিনের মধ্যে যে টেকনোলজিটা রয়েছে বা মেশিনটা যে মডেলের, সেই বা যে ধরনের আউটপুটের ক্যাপাসিটি সেই মেশিনের ছিল, ঠিক সেই ধরনের অ্যাসেট দিয়েই সেটাকে রিপ্লেস করতে হবে। তার জন্য যদি কোনো এরকম দেখা যাচ্ছে ধরো যে সেই সেম টেকনোলজি বা সেই সেম আউটপুটের ক্যাপাসিটির মেশিন পাওয়া যাচ্ছে না, তার থেকে ইমপ্রুভ কন্ডিশন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই অ্যামাউন্টটা ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করছে না। Under reinstatement value policy, the payment to be made is the cost of reinstatement of the building or the cost of replacement of the machinery to a condition equal to but not better or more extensive than the condition when new. ঠিক আছে, মানে রিইনস্টেটমেন্ট পলিসিতে কি হচ্ছে, যে যে জিনিসটা ছিল সেটাকে এক্স্যাক্টলি সেম জিনিসটাকে রিপ্লেসমেন্ট হচ্ছে, কিন্তু যদি তার থেকে কন্ডিশনটা বেটার হয়ে যায় তখন সেই যে পোর্শনটা সেটা কিন্তু নট পেয়েবল বাই ইন্স্যুরেন্স কোম্পানি। Thus, under this policy, it is possible to recover the cost of replacement of the damaged property by new property, but of the same kind and not the depreciated value of the building or machinery. মানে সেম জিনিস রিপ্লেসমেন্ট হচ্ছে রিইনস্টেটমেন্ট ভ্যালু পলিসিতে, সেখানে কোনো রকম ডিপ্রিসিয়েশন হচ্ছে না, কিন্তু তার থেকে কিন্তু বেটার জিনিস রিপ্লেসমেন্ট হবে না রিইনস্টেটমেন্ট ভ্যালু পলিসিতে। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। Under the fire policy, market value is the sum insured, but under reinstatement policy, new reinstatement or new replacement value to
2 years hence is the appropriate sum insured on the date of inception of the cover. তাহলে এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। ফায়ার পলিসিতে মার্কেট ভ্যালু যেটা সেটাই সাম ইনসিওর্ড হয়, কিন্তু যদি সেখানে রিইনস্টেটমেন্ট ভ্যালু ক্লজটা নেওয়া থাকছে তখন সেক্ষেত্রে কি হচ্ছে, ওই সেম প্রপার্টির আজ থেকে 2 বছর পরে ওই সেম প্রপার্টি বানাতে যে খরচাটা হতে পারে সেটা হচ্ছে সাম ইনসিওর্ড ধরে নেওয়া হবে পলিসি ইনসেপশনের সময়। ঠিক আছে। The work of reinstatement must be commenced and carried out by the insured with reasonable dispatch, and in any case must be completed within 12 months after the destruction or damage, or within such extended time as may be allowed by the insurers, failing which the loss will be settled on the basis of indemnity অ্যাকর্ডিং টু দ্য ফায়ার পলিসি। বেসিক্যালি তাহলে কি বলা হচ্ছে যে এখানে পুরোপুরি এই যে কাজটা মানে জিনিসটাকে যে ভেঙে ফেলে আবার নতুন করে তৈরি করা, কোনো বিল্ডিং এর ক্ষেত্রে বা কোনো মেশিনকে আবার নতুন করে তৈরি করা, সেক্ষেত্রে বলতে চাইছে যে টোটাল একটা টাইম ইন্স্যুরেন্স কোম্পানির থেকে বলা থাকবে এবং তার মধ্যেই সেই কাজটাকে কমপ্লিট করবে। কে কমপ্লিট করবে? ইনসিওর্ড করবে। ইনসিওরারের কোনো এই কাজটা করার দায়িত্ব থাকবে না, সে শুধু অ্যামাউন্টটা দিয়ে দেবে। এবং যদি ইনসিওর্ড এই বলে দেওয়ার সময়ের মধ্যে কাজটা শেষ করতে না পারে তখন সেক্ষেত্রে কিন্তু সেই পলিসিটা সেই ক্লেমটা সেটেল হবে নর্মাল ইন্ডেমনিটি পলিসিতে, যেরকম ফায়ারের ক্ষেত্রে থাকে সেই পলিসি। তখন কিন্তু আর মার্কেট ভ্যালু হিসেবেই তখন সেই ক্লেমটা সেটেল হবে, তখন কিন্তু আর রিইনস্টেটমেন্ট ক্লজের যে সুবিধা সেটা ইনসিওর্ড পাবে না। The reinstatement basis of settlement will not apply in the following circumstances. কি কি ক্ষেত্রে reinstatement basisটা অ্যাপ্লাই হবে না? একটা তো আমরা পড়ে নিলাম যে যে টাইম পিরিয়ড বলা রয়েছে তার মধ্যে কাজটা শেষ করতে হবে। আর একটা দেখো কি বলছে, if the insured fails to intimate to the insurer within 6 months or any extended time from the date of loss his intention to replace the damaged property, মানে যে প্রপার্টিটা ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ প্রপার্টিটাকে যে ইনসিওর রিপ্লেস করতে চায় সেটাকে 6 মাসের মধ্যে, জেনারেলি 6 মাস থাকে, বা বলা হচ্ছে যে যে পলিসিতে যে টাইমটা বলা রয়েছে সেই টাইমের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনসিওরডকে ইন্টিমেট করতে হবে যে সে ওই প্রপার্টিটা রিপ্লেস করতে চায়, আদারওয়াইজ কিন্তু ইনস্টলমেন্ট ক্লজ ভ্যালু অ্যাপ্লিকেবল হবে না। আর একটা বলছি, ইফ দ্য ইনসিওর্ড ইজ আনএবল অর উইলিং টু রিপ্লেস দ্য ড্যামেজ প্রপার্টি, যদি ইনসিওর্ড ওই ড্যামেজ প্রপার্টিটাকে রিপ্লেস করতে উইলিং না থাকে তাহলে অবশ্যই রিইনস্টেটমেন্ট ক্লজ অ্যাপ্লিকেবল হবে না। সে ধরো রিপেয়ার করতে চাইছে, সেখানে আর রিইনস্টেটমেন্ট ক্লজ অবভিয়াসলি অ্যাপ্লিকেবল হচ্ছে না। ঠিক আছে। নেক্সট আমরা দেখব লোকাল অথরিটিস ক্লজ। Reinstatement value policy may be extended to cover additional cost of reinstatement incurred by the insured to comply with regulations enforced by the authorities. বেসিক্যালি মানে অনেক সময় কি দেখা যায় যে হয়তো একটা বিল্ডিং এর ক্ষেত্রে সেটাকে নতুন করে তৈরি করা হচ্ছে, বা সেটাকে যদি কোনো ড্যামেজ প্রপার্টিকে রিপেয়ার করার সময় দেখা যাচ্ছে যে কিছু নতুন কারেন্ট গভর্নমেন্ট কিছু রেগুলেশনস রয়েছে বা কিছু কোডস রয়েছে, সেগুলোকে মেনটেন করতে হবে এবং তার জন্য কস্টটা আগের থেকে ইনক্রিজ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ম্যান্ডেটারি, কারণ যেহেতু সেটা গভর্নমেন্ট রেগুলেশনস, তো সেই যে ইনক্রিজ কস্টটা সেটাকে কভার করছে এই লোকাল অথরিটিস ক্লজটা, যদি ইনসিওর তার পলিসিতে অ্যাটাচ করে থাকে তাহলে। ঠিক আছে। আমরা দেখব ডিক্লারেশন পলিসি। Stocks which are subject to frequent fluctuations in value or in quantity present a problem for issuing insurance policy. মানে যদি দেখা যায় যে স্টকের ভ্যালুটা সবসময় ফ্ল্যাকচুয়েট করছে, সেটা কোনো ফিক্সড ভ্যালু নেই, তাহলে সেক্ষেত্রে একটা ইন্স্যুরেন্স পলিসি ইস্যু করতে অবশ্যই প্রবলেম হবে, কারণ তার কোনো ফিক্সড সাম ইনসিওর্ড বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে কি হয় দেখো, দ্য সাম ইনসিওর্ড আন্ডার দ্য ফায়ার পলিসি মে বি ইনক্রিজড অর ডিক্রিজড বাই এন্ডোর্সমেন্ট উইথ কনসিকুয়েন্ট অ্যাডজাস্টমেন্ট অফ প্রিমিয়াম এক্সট্রা অর রিফান্ড অ্যাজ দ্য কেস মে বি। তাহলে এক্ষেত্রে কি করা যেতে পারে যে কন্টিনিউয়াসলি ফায়ার পলিসির ক্ষেত্রে এন্ডোর্সমেন্ট করে তার সাম ইনসিওরটাকে বাড়াতে হচ্ছে বা কমাতে হচ্ছে স্টকের কন্ডিশন বুঝে, কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম হয়, কারণ কন্টিনিউয়াস তাকে তাহলে প্রিমিয়ামটাও অ্যাডজাস্ট করতে হবে। This would mean additional administrative work both for the insurer and the insured. The problem is solved by the issue of a declaration policy, which is in fact a fire policy with a declaration clause attached to. তাহলে এই প্রবলেমটাকে সলভ করা যাচ্ছে কিভাবে, একটা ডিক্লারেশন ক্লজ ফায়ার পলিসির সঙ্গে অ্যাড করে নেওয়া হচ্ছে।
The insured can fix a provisional sum insured which represents the highest value of the stocks at any point of time during the policy period. তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ইনশিওর্ড কি করছে, একটা প্রভিশনাল সাম ইনশিওর্ড ফিক্স করে নিচ্ছে, যেটা সেই পলিসি পিরিয়ডে ম্যাক্সিমাম হাইয়েস্ট ভ্যালু অফ দ্য স্টক হতে পারে, সেটাকে এনি পয়েন্ট অফ টাইম তার থেকে বেশি স্টক ইনশিওরের কাছে থাকবে না, সেটাকে প্রভিশনাল সাম ইনশিওর্ড হিসেবে ফিক্সড করছে। The premium paid on the sum insured is subject to adjustment on expiry of the period of insurance. এবার যখন এক্সপায়ারি হচ্ছে ইন্স্যুরেন্সটা, তখন যদি দেখা যায় যে তার থেকে কম সাম ইনশিওর তার কাছে ছিল তোমার পুরো পলিসি পিরিয়ডে, তখন সেই প্রিমিয়ামটা অ্যাডজাস্ট করছে। এবারে এই জন্য তাকে কি করতে হচ্ছে, তাকে ডিক্লারেশন দিতে হচ্ছে, ডিক্লারেশন দিয়ে জানাতে হচ্ছে তার স্টক কত রয়েছে। দ্য বেসিস অফ মান্থলি ডিক্লারেশন ইজ, মান্থলি ডিক্লারেশন দিতে হচ্ছে এক্ষেত্রে কি কি বেসিসে দেবে, একটা হচ্ছে অ্যাভারেজ অফ দ্য হাইয়েস্ট ভ্যালু অ্যাট রিস্ক অন ইচ ডে অফ দ্য মান্থ। দুভাবে একজন ইনশিওর্ড ডিক্লারেশন দিতে পারে, তার মধ্যে একটা উপায় হচ্ছে যে তার সারা মাসে 30 দিনে যত স্টক ছিল তার একটা অ্যাভারেজ দিল, প্রত্যেক দিনের যত স্টক ছিল তার একটা অ্যাভারেজ ক্যালকুলেশন করে দিল সেই মাসের ডিক্লারেশন হিসেবে, অথবা দ্য হাইয়েস্ট ভ্যালু অন এনি ডে অফ দ্য মান্থ, কোনো মাসের 30 দিনের মধ্যে যেদিন সব থেকে বেশি ভ্যালু ছিল সেটাকেই সে ডিক্লারেশন হিসেবে দিতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা সে ডিক্লারেশন দিতে পারে। The declaration shall be submitted by the insured latest by the last day of the succeeding month. মানে ধরো জানুয়ারি মাসের ডিক্লারেশন দেবে, তাহলে সেই জানুয়ারি মাসের ডিক্লারেশন দেওয়ার জন্য সে যদি ফেব্রুয়ারি মাসে দেবে জানুয়ারি মাসের ডিক্লারেশন, তাহলে তার কাছে লাস্ট ডে কবে রয়েছে ডিক্লারেশন দেওয়ার, ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেটের মধ্যে তাকে জানুয়ারি মাসের ডিক্লারেশনটা দিয়ে দিতে হবে, জানাতে হবে। In the event of a declaration not being made within the specified period, then the insured shall be deemed to have declared the sum insured hereby as the value at risk. মানে যদি সে পরের মাসের লাস্ট তারিখের মধ্যে আগের মাসের যে ম্যাক্সিমাম ডিক্লারেশন, মানে আগের মাসের ডিক্লারেশনটা যদি না সাবমিট করে, তখন সেক্ষেত্রে সে যেটা সাম ইনশিওর ধরে নিয়েছে পলিসি ইনসেপশনের সময়, যে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট রিস্ক যেটা হতে পারে, সেটাই কিন্তু তাকে তখন সাম ইনশিওর হিসেবে ধরে নেওয়া হবে এবং সেটারই প্রিমিয়াম তার থেকে চার্জ করা হবে। If other policies on declaration basis cover the stocks hereby insured, the declaration shall be made so as to apportion to each policy a share of the value of the stocks insured under such declaration policy pro rata to the respective amounts named in the policy. মানে যদি দেখা যায় যে ডিক্লারেশনের ক্ষেত্রে অন্য কোনো ডিক্লারেশন পলিসির মধ্যে এমন কোনো স্টক আছে যেটা অন্য কোনো পলিসিতে ইনশিওর্ড রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রো রাটা বেসিসে রিফান্ড হবে প্রিমিয়ামের। The basis of valuation for declarations shall be market value and any loss hereunder shall be settled on the basis of the market value immediately anterior to the loss. মানে কোনো এই ডিক্লারেশন পলিসিতে বলা হচ্ছে যে ইনশিওর্ড স্টকটা মাস্ট বি ভ্যালুড অ্যাট কারেন্ট মার্কেট প্রাইস, এবং যখন কোনো ক্লেম সেটেলমেন্ট হবে তখন অবশ্যই সেই ক্লেমটাও মার্কেট ভ্যালু যেটা রয়েছে সেই অনুযায়ী সেই লসটা, সেই ক্লেমটা সেটেল হবে। ওকে, তাহলে আজকে এতটাই। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার 2 এর নেক্সট পার্ট এবং লাস্ট পার্টটুকু পড়বো, পুরো চ্যাপ্টার 2টা শেষ করব। যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।